প্রথমেই আমি আমাদের মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, মাদ্রাসার শিক্ষা এবং এর আধুনিকায়নের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক কর্মসূচি হাতে নিয়েছেন এবং সারা বাংলাদেশে প্রায় 6,000 কোটি টাকা দিয়ে 1800টি নতুন মাদ্রাসা ভবন সারা বাংলাদেশে তিনি বিনির্মাণ করে দিচ্ছেন। কিন্তু একটু আমাদের সমস্যা যেটা হয়ে গিয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলো, সেক্ষেত্রে আমাদের তো সরকারি মাদ্রাসা শুধুমাত্র 3টা, তো সেই ক্ষেত্রে কিছুটা বেসরকারি ক্ষেত্রে বেসরকারি মাদ্রাসা সমূহ কিন্তু তারা নতুন নতুন অবকাঠামো পেয়েছে, সরকারিটাতেও আমরা যাতে করে দিতে পারি। এর আগেও আমরা এসে দেখে গিয়েছি আমাদের পূর্বের সাবেক সফল শিক্ষামন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপুমণি, তাকে নিয়ে আমরা এখানে এসেছিলাম, আপনারা জানেন। এবং এই যে আমাদের পাশে যে খোলা মাঠটি আছে, সেটা এই আলিয়া মাদ্রাসার মাঠ। সেই আলিয়া মাদ্রাসার মাঠ ঐতিহাসিকভাবে সবসময় সেটা মাদ্রাসা ছিল এবং সেখানকার শিক্ষার্থীরা সেটা ব্যবহার করেছেন। এলাকার স্থানীয় মানুষ যারা আমাদের সন্তানরা সেখানে খেলাধুলা করেছে, এটা কোনোভাবেই কেউ যাতে করে দখল করে নিয়ে বা কোনো প্রতিষ্ঠান সেটা নিয়ে গিয়ে সেটা আধুনিকায়নের নামে বলি বা সেটা যেভাবেই করা হোক, সেটা যাতে করে উন্মুক্ত। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। যেই এর প্রবেশাধিকার সেটা যাতে করে নষ্ট না হয়, সেটা অবশ্যই আমাদের দেখতে হবে। আর মাদ্রাসা ছাত্ররা সেটা ব্যবহার করবে আগামীতেও, আমাদের সেটাই হচ্ছে তাদের জন্য। এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উন্মুক্ত জায়গা, উন্মুক্ত খেলাধুলার জায়গা, সেগুলো যাতে করে কোনোভাবেই আবদ্ধ করা না হয়। সেটা আমরা উন্নয়ন বলি বা সৌন্দর্য বর্ধন বলি বা যেভাবেই বলি, সেটা যাতে করে আমরা না করি। কারণ এইগুলো করে যদি ব্যবহারযোগ্যই না থাকে বাড়তি, যে খেলাধুলার জন্য আমরা অত্র এলাকার এবং মাদ্রাসার ছেলেমেয়েরা, যদি মাদ্রাসার ছেলেরা এখানে যারা পড়ছে এবং এখানকার যারা স্থানীয় যারা আছে, তারা যদি খেলাধুলাই করতে না পারে, তাহলে তো এর কোনো প্রয়োজনীয়তা এই উন্মুক্ত জায়গা থাকবে না। তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। আর আমাদের এই অবকাঠামোগত দিক থেকে অনেক চ্যালেঞ্জ এখানে আছে, আমরা জানি। তো মাদ্রাসা অধিদপ্তরের যে ভবনটা নির্মাণের কথা ছিল, সেটা যেই জায়গায় আসলে হওয়ার কথা ছিল, সেটা সেই জায়গাটি মাদ্রাসার বর্তমানে কোনো ধরনের কাজে আসছে না। সেই লক্ষ্যেই আসলে এটা আরেকটি প্রবেশ মুখ দিয়ে মূল রাস্তার সাথে সেটা করার কথা ছিল। তৎকালীন সময়ে আমরা অনেক আমাদের ছাত্রদের সাথে কথা বলেছি এবং সেটা তাদের যেই দাবি, যে আমাদের তাদের যে দাবি, সেটা নিয়ে আমরা ইতিমধ্যেই আমাদের তৎকালীন অধ্যক্ষ মহোদয় এবং বর্তমান অধ্যক্ষ আমরা সার্বক্ষণিক আলোচনা করেছি। মূলত আসলে আমাদের শিক্ষার্থীদের বিষয়টা মাথায় রাখতে হবে। এই শিক্ষার্থীদের জন্য আমরা যেই অবকাঠামো করার প্রয়োজন, আমরা অবশ্যই সেগুলো দ্রুত করার চেষ্টা করব। সাথে সাথে সেই অধিদপ্তরও যদি হয়, তাহলে যেটা হবে যে অধিদপ্তর থেকে আসলে উন্নয়ন করা হয়, সে অধিদপ্তরকে যদি প্রতিষ্ঠান সেভাবে করে যদি ধর্তব্যের মধ্যে না আনে, স্বাগতম না জানায়, তখন কিন্তু আমাদের মাদ্রাসাই ক্ষতিগ্রস্ত হবে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আর মাদ্রাসার নানান প্রয়োজনে অধিদপ্তরের যে কোনো ধরনের হস্তক্ষেপ বা সহযোগিতা, সেটা যদি হয়, মাদ্রাসার আরও অনেক উন্নতি হবে। শুধুমাত্র একটা অবকাঠামো করলে হবে না, এখানে মাস্টার প্ল্যান করে আমাদের মূলত যারা ছাত্র যারা আছে, তাদের আবাসনের ব্যবস্থা যথাযথভাবে আমাদের করতে হবে। সেটা এখন আমাদের 1 নম্বর প্রাইমারি কনসিডারেশন, যে তাদের আসলে থাকার ব্যবস্থাটা খুবই করুণ অবস্থার মধ্যে আছে এবং পুরনো যেই অবকাঠামোগুলো আছে, সেগুলো আমরা যাতে করে পরিবর্তন করতে পারি, পরিবর্তন করে নতুন সেখানে করা যায়, সেটা অবশ্যই আমরা নতুন প্ল্যানের মধ্যে আনবো। তবে অধিদপ্তর যদি এখানে না থাকে, তখন এই সমস্ত কাজগুলো করা কিন্তু অনেক বিলম্ব হয়ে যাবে, সেটা একটু অবশ্যই মাথায় রাখতে হবে। যাই হোক, আমি এই বিষয়ে আর বলছি না। এটা আমাদের অধ্যক্ষ মহোদয় একটু আমাদের সাথে সমন্বয় করলে দ্রুত আমরা সম্পন্ন করতে পারবো। আর ছাত্রলীগকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সারা বাংলাদেশে এবং বিশেষ করে ঢাকা দক্ষিণে আমরা জানি যে এখানে ঘনবসতিপূর্ণ আবাসন, আমার যে নির্বাচনী জায়গা, সেটাও অনেকটা ঢাকার এই অঞ্চলের মতোই।
সেখানে অনেক বেশি ঘনবসতি এবং সবুজের অভাব অবশ্যই আছে। তো এর মধ্যেও কিভাবে পরিচর্যার মাধ্যমে কিভাবে সড়কের নানান পয়েন্টে হোক বা বাউন্ডারির দেওয়ালে হোক আমরা নানানভাবে কিন্তু সবুজের চর্চা করতে পারি। সবুজ বৃক্ষরোপণ করে সেখানে যেখানে আমরা জানি যে বৃক্ষ যে কোনো জায়গার তাপমাত্রা কমাতে সহযোগিতা করে এবং সেখানে দৃষ্টিনন্দন যে বিষয়টি সেটা উঠে আসে, প্রস্ফুটিত হয় এবং আমাদের যে সবুজের চাহিদা সেটাও কিন্তু মিটবে। আমরা কিন্তু দৃশ্যমানতার দিক থেকে শুধু অবকাঠামো, কংক্রিট অবকাঠামো, ইট সুরকির অবকাঠামো সেগুলোই দেখছি, কিন্তু সবুজের যে প্রয়োজনীয়তাটা সেটা ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ সেটাকে গ্রহণ করেছে। আমাদের প্রকৃতি প্রেমী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, যাকে সারা বিশ্বে এখন ক্লাইমেট ওয়ারিয়ার হিসেবে দেখা হচ্ছে, যে তার যে পরিকল্পিত মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান বিশ্ববাসী আজকে গ্রহণ করেছে। বাংলাদেশ কিন্তু কার্বন এমিশন যেটা হয় বিশ্বে, আমাদের যে গ্রিনহাউস এমিশন হয়, বিশ্ব উষ্ণতা গ্লোবাল ওয়ার্মিং এর যে টোটাল যে নিঃসরণ হচ্ছে, এমিশন হচ্ছে, এর 1% বাংলাদেশ করে না। তা আমাদের নিজস্ব কিছু দূষণ আছে, নিজস্ব ঢাকা শহর অঞ্চলে বা এই ধরনের শুধু শহরেই, এর বাইরে কিন্তু সেই অর্থে দূষণ বাংলাদেশে নেই। কিছু কিছু কলকারখানা যেখানে আছে সেখানে নদী নালা দূষণ হচ্ছে, সেটা ঠিক, সেগুলোতে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে আমাদের মেনটেন করতে হবে। কিন্তু আমরা যারা শহরাঞ্চলে আছি বা গ্রামাঞ্চলে আছি, পরিবেশের প্রশ্নে সবাইকে বিশেষভাবে আমাদের কিন্তু একটা বার্তা সারা বিশ্ববাসীকে দিতে হবে যে আমরা শুধুমাত্র ভিকটিম তা নই, তাদের দূষণের ভিকটিম আমরা, এটাই হচ্ছে সত্য। পাশাপাশি আমরাও চেষ্টা করছি এই দূষিত পরিস্থিতির মধ্যে আমরা কিভাবে মানিয়ে চলতে পারি, পরিবেশকে রক্ষা করতে পারি, আমরা সারা বিশ্বকে বার্তা দিতে পারি। আপনারা দেখেছেন যে একটা ছোট শিশু, যে আমি নামটা ভুলে গেছি, যে গ্রেটা থানবার্গ, হ্যাঁ, তো সে সারা বিশ্ববাসীর কাছে একটা দাবি রেখেছে যে এই যে পরিবেশের বিষয়, এই প্রজন্ম যদি পরিবেশের প্রশ্নে তারা যদি অমনোযোগী হয়, আমরা মানব জাতিই হচ্ছে ঝুঁকির মধ্যে পড়বে। তো একটা ছোট শিশু সে এত প্রচারণার মাধ্যমে মানুষের মনে দাগ কেটেছে। অমনি করে আমি মনে করি বাংলাদেশ ছাত্রলীগ আজকে ছাত্র সমাজের মধ্যে তাদের মনে দাগ কাটুক যে শুধুমাত্র আমরা ক্যাম্পাস ভিত্তিক পরিষ্কার পরিচ্ছন্নতাই নয়, আমরা আমাদের প্রাত্যহিক জীবনে সকল ছাত্রলীগ নেতাকর্মী যারা আছে কিছু কিছু বিষয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে। যেমন প্লাস্টিকের ব্যবহার, পুনরায় যাতে আমরা প্লাস্টিকের ব্যবহার করি এবং সেটা যাতে করে যত্রতত্র ফেলে না দেই। প্লাস্টিক পলিউশন এখন বাংলাদেশে 1 নম্বর সমস্যায় পরিণত হয়েছে। প্লাস্টিক গলে না, পচে না, এবং সেটা নদী নালায় গিয়ে যে আজকে আমাদের পানি উঠছে, এগুলো বেশিরভাগই কারণ হচ্ছে প্লাস্টিক গিয়ে কালভার্ট ভরাট হয়ে গিয়েছে, নদী ভরাট হয়ে যাচ্ছে, নালা ভরাট হয়ে যাচ্ছে প্লাস্টিক।